আপনি এখন একটু আমি নরওয়ের মানে আপফ্রন্টের তিনজন নিয়ে যদি আলোচনা করি, আর্লিং হাল্যান্ড, এক পাশে সরলট, এক পাশে নুসা, এবং তাদের ঠিক নিচের দিকে নাম্বার 10 পজিশনে ওডেগার্ড এই ওয়ার্ল্ড কাপে সোফার আমার কাছে তাকে বেশ ভালো মনে হয়েছে, খুবই লিথাল মনে হয়েছে। ক্লাবেও ওডেগার্ড অসাধারণ ফুটবল খেলছে। সো আমার মনে হয় যে এই দলটা ধরেন ইউরোপের বাছাই পর্ব যদি দেখেন, আমরা ওখান থেকে যদি শুরু করি, যে অসাধারণ পারফরমেন্স করে ওরা কোয়ালিফাই করেছে এবং কন্টিনিউয়াস গোলের মধ্যে ছিল। বিশেষ করে আপনার হল্যান্ডের কথা বলি, ওডেগার্ডের কথা বলি, ওরা কিন্তু গোলের মধ্যেই ছিল এবং টোটাল টিমটা যদি ধরেন একটা যে ফুটবল উপহার দিয়ে এসেছে। সো এখানে অবভিয়াসলি এই ম্যাচটা বিশেষ করে ব্রাজিলের সাথে, হ্যাঁ ব্রাজিল মানে অন্য এক ফ্লেভার, তাই এটা কিন্তু ওরাও জানে। সো ব্রাজিল লাস্ট যদি 4টা ম্যাচ দেখি, 2টো ম্যাচ হেরেছে, 2টা ড্র করেছে। এখানে কিন্তু ব্রাজিলের কিন্তু আপনার প্রিভিয়াস পারফরমেন্স যদি দেখি ওদের সাথে ভালো না, কিন্তু এই ম্যাচটা কিন্তু অন্যরকম একটা ম্যাচ। বিশেষ করে আঞ্চলতির অধীনে এই ব্রাজিল যদি আমরা সেকেন্ড হাফটা দেখি যে ফুটবল খেলেছে, আমার মনে হয় সেই ফুটবল যদি খেলে, এবং লাস্ট ম্যাচটা যদি আপনার নরওয়ের ম্যাচটা আমরা দেখি, ওই ম্যাচে কিন্তু নরওয়ে অনেক ভুল করেছে, ম্যাচটা হয়তো জিতেছে, হ্যাঁ 2-1। হল্যান্ডের যে গোলটা যদি বলি টোটালি আনমার্ক ছিল, এবং ডিফেন্ডারদের সেখানে গ্যাব্রিয়েল এবং মার্কিনিওসের মতো স্টপার যেখানে আছে, ওরা কিন্তু অনেক ফোকাসড, এবং ব্রাজিলিয়ানরা জানে তাদের অপোনেন্ট যারা আছে, বিশেষ করে হল্যান্ড থেকে শুরু করে ওডেগার্ড, তাদেরকে কিভাবে কি করতে হবে সেটা কিন্তু আগে থেকে তারা একটা পরিকল্পনা নিয়ে আছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা যেই হাইপ নিয়ে কথা বলছি যে নরওয়ে হয়তো ব্রাজিলকে আউটপ্লেট করবে বা হারিয়ে দিবে, সেটা অসম্ভব আমার কাছে মনে হয়। এই ব্রাজিল যে ম্যাচ বাই ম্যাচ বেটার পারফরমেন্স করছে, আমার মনে হয় আজকের ম্যাচটাও কিন্তু সেই আমরা পুনরাবৃত্তি দেখব। ব্রাজিল তার ছন্দময় ফুটবল খেলেই জিতবে আমার কাছে মনে হয়, আমি এটা বিলিভ করি। ভাইয়া বলছিলেন ডিফেন্ডারের কথা, মার্কিনোস এন্ড গ্যাব্রিয়েল, কিন্তু ব্রাজিলের স্ট্রং জোন যেমন ডিফেন্ড, উইক জোনও কিন্তু আবার ওই ডিফেন্স লাইনই ফুলব্যাক। দেখুন ফুলব্যাক আপনি যদি কম্পেয়ার করেন কাফু আর আপনার রবার্টো কার্লোসের সাথে, এটা কখনোই চিন্তা করা যায় না। মানে জেনারেশনের পর জেনারেশন যারাই আসুক আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়। সো এই ব্রাজিলের প্রথম ম্যাচ দেখে আমরা বলেছি একদম যাচ্ছে তাই ফুলব্যাক হবে কেমনে, দানিলোরও যে বয়স হয়েছে। দেখুন বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনার ম্যাচুরিটি অ্যাবাউট দ্য ম্যাচ বাই ম্যাচ এবং পারফরমেন্স। আপনি যদি লক্ষ্য করেন ব্রাজিল গোল কনসিড করেছে কয়টা? ব্রাজিল করেছে কয়টা? মরক্কোর সাথে একটা, জাপানের সাথে একটা, দুইটা গোল কনসিড করেছে। গোলগুলো হয়েছে কিন্তু পেনিট্রেশন পাস দিয়ে, 2 ডিফেন্ডারের মাঝখান দিয়ে গোলগুলো হয়েছে। দুটোর জন্য কিন্তু উইংব্যাক দায়ী না, আপনি খেয়াল করেন কিন্তু। সো আমার মনে হয় ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো মিড জোনে, বিশেষ করে আপনার ক্যাসিমিরোর, তারপরে আপনার গিমারেস, কিন্তু গিমারেস এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। কিন্তু আপনার এই জায়গাটাই সমস্যা হচ্ছিল ব্রাজিল টিমের, আর ওই জায়গায় সমস্যার জন্যই কিন্তু আমরা এখন দেখছি কি তাকে চেঞ্জ করে অন্য ফরমেশনে খেলছে। কারণ ডিউ টু এখানে ব্রাজিল টিমটা যদি ম্যাচ বের করতে হয়, আমরা যেটা জাপানের সাথে ম্যাচ দেখেছি, টোটালি এনরিককে নামিয়ে দেওয়ার পর মার্টিনেলি নামলো, পরে রায়ান তো খেলছিলই। সো আমার মনে হয় যে কুনিয়া উপরে আছে, এক সাইডে আপনার আমাদের যে কি বলে ভিনি। সো ও তো এখন ধরেন সত্যি কথা যেটা ব্রাজিলের তুরুপের তাস। আর হয়তো এই ম্যাচটা যদি আমরা সারপ্রাইজ না হই, নেইমারকে দেখতে পাবো। সো এখানে কিন্তু আরেকটা মাথা ব্যথার কারণ মনে হয় প্রান্তর, যে এরকম একটা হাই ইন্টেন্সিটি নকআউট ম্যাচে নেইমারকে একদম স্টার্টিং 11-এ আমরা দেখব। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, লুকাস পাকেতার যে পারফরমেন্স ওভারঅল, পাকেতার কাছ থেকে যে ক্রিয়েটিভিটি প্রত্যাশা করা যায়,